নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। জেল মুক্তির পরে স্বমহিমায় অরবিন্দ কেজরিওয়াল। মোদিকে লাগাতার নিশানার পর এবার তারই কাজকর্ম নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। কেজরির প্রশ্নমানের মুখে আরএসএসের প্রধান মোহন ভাগবত। বৃহস্পতিবার মোহন ভাগবতকে চিঠি লেখেন কেজরি। বিজেপি নেতৃত্বকে নিয়ে তুলে ধরেন পাঁচটি প্রশ্ন। জেল থেকে মুক্তি পেয়ে মুখ্যমন্ত্রীর পদ ছেড়েছেন ঠিকই, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি অরবিন্দ কেজরিওয়ালের কটাক্ষ আরও তীক্ষ্ণ হচ্ছে। প্রধানমন্ত্রী পদে আর কতদিন বহাল থাকবেন মোদী? পরবর্তী লোকসভা নির্বাচনেই বা তার ঠাঁই কোথায় হবে? কেজরির প্রশ্নে আবার উঠে এলো সেই প্রশ্ন। সম্প্রতি ৭৪ বছরে পা দিয়েছেন মোদী। আগামী বছরই তার ৭৫-এর গুন্ডি পেরোনোর কথা। মোদীর থেকে মাত্র ৬ দিনের বড় আরএসএস প্রধান মোহন ভাগবত ইতিমধ্যেই তিনি সাফ জানিয়ে দিয়েছেন ৭৫-এ পা দেওয়ার পরই তিনি সরসংঘ চালকের পদ থেকে সরে দাঁড়াবেন। সেক্ষেত্রে চাপ কিন্তু বাড়বে মোদীর ওপরই। এই নিয়ে প্রশ্ন তুলেছেন কেজরিও। তার কথায় লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী ৭৫-এ পা দিতেই তাদের অবসরে পাঠানো হয়েছিল। তাহলে মোদীর ক্ষেত্রেও কি একই নিয়ম প্রযোজ্য হবে? मोहन भागवत जी से 5 प्रश्न पूछना चाहता हूँ। जिस तरह मोदी जी देश भर में लालच देके दूसरी पार्टी के नेताओं को तोड़ रहे हैं, क्या ये देश के लिए सही है? এর আগেও মোদীর অবসর নিয়ে প্রশ্ন তুলেছিলেন কেজরি। মোদী আদৌ প্রধানমন্ত্রীর কুর্সি ধরে রাখতে পারবেন কিনা তা যে আরএসএস এর ওপরই নির্ভর করছে একথাও স্পষ্ট করেছিলেন। এখন আবারও ঘুরে ফিরে কেজরির মুখে সেই একই বার্তা। রাজনৈতিক মহলের একাংশের মত ২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির আসন উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় বিভিন্নভাবে একাধিক বার্তা দিয়েছে আরএসএস, কখনো সরাসরি, কখনো আবার ঘুরিয়ে। আগে মোদীর জনপ্রিয়তা তুঙ্গে থাকায় এই বিষয়ে খুব একটা উচ্চবাচ্য করেনি আরএসএস। তবে লোকসভা নির্বাচনে আসন কমায় একেবারে তেড়ে ফুঁড়ে নেমেছে তারা। এখন কেজরিও হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে আরএসএস মোদী বিরোধ। এই আবহে ভাগবতকে কেজরির প্রশ্ন, জেপি নাড্ডার কথা মতো বিজেপির কাছে আরএসএস অপ্রয়োজনীয়। তবে কি সত্যি এখন আর বিজেপির আরএসএস কে প্রয়োজন নেই? প্রশ্ন তুলেছেন কেজরি। পাশাপাশি তার প্রশ্ন, বিজেপি যেভাবে ইডি সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগাচ্ছে তার সঙ্গে কি সংঘের মূল্যবোধ মেলে? বিজেপির কাছে আজ যে ব্যক্তি দুর্নীতিগ্রস্ত, কাল তাকেই দেখা যাচ্ছে বিজেপিতে যোগ দিতে। এ বিষয়েও কি আরএসএস এর সমর্থন আছে? मैं हमेशा कहता हूँ मोदी जी बहुत ताकतवर है, बहुत ताकतवर है और अथाह पैसा है उनके पास, अथाह रिसोर्सेज हैं, पर मोदी भगवान नहीं है। फर्जी केस कर दिया मेरे ऊपर, केस करके मनीष को जेल में डाल दिया, सतिंदर जैन को जेल में डाल दिया, मेरे को जेल में डाल दिया, संजय सिंह को जेल में डाल दिया, विभव को जेल में डाल दिया, विजय नायर को जेल में डाल, सबको जेल में डाल दिया। मैं आज चैलेंज करता हूं 5 सबसे बड़े नेताओं को जेल में डालने के बाद भी आज हमारी पार्टी मजबूती के साथ खड़ी है। मैं चैलेंज करता हूं तुम्हारी पार्टी के 2 लोगों को जेल में डाल दो, तुम्हारी पार्टी ना टूट जाए। এর আগে রবিবারও যন্তর মন্তরে আরএসএস কে একাধিক প্রশ্ন ছুড়েছিলেন কেজরিওয়াল। মোদীর কাজে কি সংঘ খুশি? কেজরির তরফে সেই প্রশ্ন তোলা হয়েছিল। বৃহস্পতিবার ফের সেই প্রশ্নই চিঠির মাধ্যমে তুলে ধরা হলো আরএসএস এর কাছে। এখানেই শেষ নয়। কেজরির ধারণা, বিজেপি যে পথে চলছে তাতে দেশের গণতন্ত্র কোনোদিন শেষ হয়ে যাবে। তাই বিজেপিকে সঠিক পথে আনা সংঘেরই দায়িত্ব। এখন সময় একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। দেশের কোনো অংশকে কেউ পাকিস্তান বলে উল্লেখ করতে পারবে না, এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সম্প্রতি কর্ণাটক হাইকোর্টের এক বিচারপতি একটি মামলার সূত্রে বেঙ্গালুরুর একটি সংখ্যালঘু অধ্যুষিত এলাকাকে পাকিস্তান বলে উল্লেখ করেন। তা নিয়ে বিতর্ক শুরু হয়। এক মহিলা আইনজীবীকে লক্ষ্য করেও ওই বিচারপতি কুরুচিকর কথাও বলেন। এ ব্যাপারে শীর্ষ আদালত শতপ্রণোদিত মামলা করে। সেই সূত্রেই সুপ্রিম কোর্ট ওই নির্দেশ দিয়েছে,
বিজেপির নেতা মন্ত্রীরা কথায় কথায় পাকিস্তানের নাম করেন। প্রায় তাদের মুখে শোনা যায়, বেশি বাড়াবাড়ি করলে পাকিস্তানে পাঠিয়ে দেব। সংখ্যালঘুদের উদ্দেশ্যে এ ধরনের কথা অনেক সময় শোনা যায় কেন্দ্রের শাসক দলের নেতাদের গলায়। এই ধরনের মন্তব্যকে কেন্দ্র করে কখনো কখনো বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক অশান্তিও সৃষ্টি হয়। তাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন ওঠে। অতি সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে দেওয়ার নিদান দেন। তাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। সরকারের পররাষ্ট্র মন্ত্রক ঢাকায় কর্মরত ভারতের কূটনীতিককে নোট পাঠিয়ে বলেছে, ভারত সরকার যেন রাজনৈতিক নেতাদের এই রকমের মন্তব্য করা থেকে বিরত রাখার ব্যবস্থা করে। এহেন মন্তব্য দুদেশের সম্পর্ক খারাপ হতে পারে। দেশের বিরোধী দলগুলি শাসক দলের সংখ্যালঘু বিরোধী মনোভাব নিয়ে বারবার ক্ষোভ প্রকাশ করে। ফিরছি আরও একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। সুপ্রিম কোর্ট একটা মোক্ষম জায়গায় হাত দিয়েছে। রাজনীতিকরা অনেক সময় অগ্র পশ্চাৎ বিবেচনা না করে নানান কথা বলেন, যাতে সামাজিক পরিবেশ বিঘ্নিত হয়। কখনো কখনো বিচারপতি বা বিচারকরাও বিতর্কিত মন্তব্য করে থাকেন। শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চ বুধবার যে চেতাবনী দিয়েছে তা সকলে মেনে চলেন কিনা সেদিকে সকলের নজর থাকবে। লোকসভা ভোটের প্রচারে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ এনে বাজার গরম করেছিলেন। তার মুখেও প্রায় পাকিস্তান বিরোধী নানা মন্তব্য শোনা যায়। কর্ণাটক হাইকোর্টের বিচারপতির মন্তব্য সংক্রান্ত মামলার শুনানিতে দেশের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেন, হালকা চালে এমন কোনো মন্তব্য কারোর করা চলে না যা কোনো বিশেষ সম্প্রদায় বা লিঙ্গকে আঘাত করে। এই ধরনের মন্তব্য থেকে সকলেরই বিরত থাকা উচিত। সময় এখন আরও একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমালোচনা করে দলের অন্দরে বিপাকে পড়েছেন দিলীপ ঘোষ এবং অশোক দিন্দা। দলীয় বৈঠকে তাদের সতর্ক করা হয়েছে বলে বিজেপি সূত্রের খবর। বলা হয়েছে এ ব্যাপারে সংযত থাকতে হবে রাজ্য নেতাদের। সম্প্রতি ওই দুই নেতা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের তীব্র সমালোচনা করেন। দল সেই সমালোচনায় রাশ টানতে চায়, যদিও দিলীপ এবং অশোক বৃহস্পতিবারের ওই বৈঠকে হাজির ছিলেন না। সম্প্রতি ময়নার বিজেপি বিধায়ক অশোক জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে স্বার্থপর আখ্যা দেন। তিনি বলেন, ডাক্তাররা যে আন্দোলন করলেন তাতে চিকিৎসক খুনের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিই নেই। মুখ্যমন্ত্রী সব কন্ট্রোল করে ফেললেন। ডাক্তারদের ওপর মানুষের কোনো শ্রদ্ধা নেই। বিজেপি বিধায়ক এমন মন্তব্য করেন সোমবার। 24 ঘন্টা কাটতে না কাটতেই বর্ধমানে জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে মুখ খুলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার সুর ছিল অশোকের থেকে অনেক চড়া। তিনি ডাক্তারদের আন্দোলনকে নাটক বলে কটাক্ষ করেন। দিলীপ বলেন, মানুষকে খেপিয়ে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করলেন, তাতে কি লাভ হলো? বদলির বদলে অভিযুক্তদের তো প্রমোশন হলো। কেন মানুষ 1.5 মাস কষ্ট করলো? হাসপাতালের অব্যবস্থার কি কোনো পরিবর্তন হলো? দিলীপের আরো প্রশ্ন, পেছন থেকে যারা এই আন্দোলন চালালেন তারা মমতা ব্যানার্জিকে বাঁচানোর জন্য নাটক করলেন না তো? দিলীপ এবং অশোক দিন্দার এই সব কথায় দল অস্বস্তিতে পড়েছে। পেছন থেকে এই আন্দোলনকে যারা চালাচ্ছে তারা মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য সব নাটক করছে না তো? রাত জাগো, ক্যান্ডেল জ্বালাও, চল রাত্রেবেলা একটু বাতি জ্বালিয়ে ছবি তুলে চলে আসে। এই জন্য কি 1.5 মাস ধরে বাংলার মানুষ কষ্ট পেল? স্বাস্থ্য পরিষেবা বন্ধ হয়ে গেল হসপিটালগুলোতে, তার জবাব দিতে হবে না? এই আন্দোলন যে করা হলো মানুষকে খেপিয়ে কী লাভ হলো? আপনারা একটা সরকারের বিরুদ্ধে একটা কথা বলছেন না কেন? এই ধরনের মানুষকে ধোকা দিয়ে আন্দোলনের নামে রাস্তায় নামানো হচ্ছে, পুজো বন্ধ করে মানুষকে আহ্বান করা হচ্ছে, কিন্তু মানুষ কি পেলো এই আন্দোলন থেকে? জুনিয়র ডাক্তারদের আমি বলবো তাদের মুভমেন্টটা পুরো সেলফিশ মুভমেন্ট ছিল, তাদের নিজস্ব মুভমেন্ট ছিল। তারা কিন্তু অভয়ার তাদের 5টা দাবিতে একটাও কিন্তু অভয়ার দোষীদের ফাঁসি চাই সেই কথাটা উল্লেখ নেই। মূল দাবি হওয়া উচিত ছিল যে যত সময় না অভয়ার দোষীদের ফাঁসি হচ্ছে, শাস্তি হচ্ছে, তত সময় আমরা অনড় থাকবো। এই 5টা দাবিটা সম্পূর্ণ আলাদা দাবি। এটা তো সবসময়ের দাবি। বেটার প্রশাসন, বেটার ফেসিলিটিস, বেটার ইনফ্রাস্ট্রাকচার, এটার দাবি তো 365 দিন যখন তখন করা যায়। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, সে রাজনীতিক লোক, এত ভালো,
সে জানে কি করতে হবে না করতে হবে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব প্রথম থেকেই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে রয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই রাজ্য বিজেপি প্রায় 15 দিন ধরে ধর্মতলায় ডোরিনা ক্রসিং এ টানা অবস্থান চালিয়েছে। এই অবস্থান আন্দোলনের মূল সুর ছিল দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। জুনিয়র ডাক্তাররা তাদের আন্দোলনে কোনো রাজনৈতিক ছোঁয়া রাখতে চাননি। ওই ডাক্তারদের লালবাজার অভিযানে তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলিকে গো ব্যাক ধ্বনি দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে। দলের বিধায়ক অগ্নিমিত্রা পলকেও ফিরে যেতে হয়েছে। আন্দোলনের একেবারে শুরুতে আরজিকর হাসপাতালেও জুনিয়র ডাক্তাররা সিপিএম এবং বিজেপি নেতাদের ঢুকতে বাধা দিয়েছিলেন। রাজনীতির ছোঁয়া ছিল না বলেই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে নাগরিক সমাজ দাঁড়িয়েছে। এই আন্দোলন গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। ডাক্তারদের আন্দোলনে বাইরে থেকে সিপিএম সমর্থন করে পায়ের তলায় কিছুটা হলেও জমি ফিরে পেয়েছে। তারা নিজেদের মতো করে এই ইস্যুতে রাস্তায় রয়েছে, কিন্তু বিজেপি বেশ পিছিয়ে পড়েছে। এই অবস্থায় দিলীপ অশোকের মন্তব্যে জল আরও ঘোলা হয়েছে। বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতে পারছেন জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনের পেছনে বিপুল জনসমর্থন রয়েছে। এই অবস্থায় তাদের সমালোচনা সাধারণ মানুষ ভালোভাবে নেবে না। তাই দলীয় বৈঠকে নেতাদের সংযত হওয়ার বার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে কেউ যেন বেফাস কিছু না বলে ফেলেন। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।